বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর টাইম, আপনাদের করা প্রশ্ন এবং সেখানে আমাদের উত্তর সবকিছু এবার মিলিয়ে নেওয়ার পালা। অনেকদিন কিন্তু প্রশ্ন জমেছিল মাঝখানে, ফুটবল শোটা কিছুদিন অফ ছিল, এক সপ্তাহ রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল একটা টানা একটা বড় বন্ধ, মানে এর মাঝখানে কিন্তু অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, সেটার উত্তর দেওয়ার তো চেষ্টা করবি নরমালি। বেশ কিছু গণপ্রশ্ন আছে, এর মধ্যে একটা গণপ্রশ্ন সেটা দিয়ে শুরু করতে চাই। এস কে সাগর তিনি প্রশ্ন করেছেন, ইউরো আর কোপা আমেরিকার ম্যাচ দেখতে দেখতে অবস্থা খারাপ, ঘুমের 12টা বেজে গেছে, এত রাত জাগবো কিভাবে, একটা সলিউশন তিনি চেয়েছেন। সন্ধ্যা 7টার ম্যাচটা তো এখন আর নাই, গেল দিনেই শেষ ম্যাচ ছিল। ইনফ্যাক্ট গতকালকে ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দেখছিলাম যে তিনি বলছেন যে 7টা থেকে একদম ভোর পর্যন্ত মানে ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের জন্য একটা দারুণ সময় কিন্তু ছিল, একটার পর একটা ম্যাচ, একটার পর একটা ম্যাচ। যদিও কোপা শুরু হয়েছে মাত্র 2 দিন হলো, তারপরও হচ্ছে কি এই 7টার ম্যাচটা তো আর হবে না, মানে অফিস শেষ করে মানুষ যে এখন ধরুন 7টায় টিভি সেটের সামনে খুলে বসে থাকতে পারবে না। না, তবে ওই ব্যাপারটা হচ্ছে যে কঠিন একটু। আপনার সকালে যদি আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচ থাকে, আমি ডেফিনেটলি শিওর আর্জেন্টিনার ব্রাজিলের ফ্যান কোপাতে অনেক বেশি। আবার এর আগে ধরেন স্পেন, ইটালি বা জার্মানির একটা ক্রাঞ্চ ম্যাচ, আপনি কি করবেন? ওই একটু একটা মাস কষ্ট করেন। এবং অলমোস্ট আপনার এখন ম্যাচ তো অনেক কমে আসছে বা ইউরোর হচ্ছে আপনার প্রথম ভাগের ম্যাচ প্রায় শেষ ম্যাচ দিনে হচ্ছে একটা মানে একই টাইমে 2টা করে ম্যাচ। সো আই থিঙ্ক খুব একটা বেশি প্রবলেম হবে না। তখন যখন শেষ হয়ে যাবে তখন উনারাই আরো খুঁজবেন যে এখন কিন্তু মানুষ অন্য এক প্রবলেমে পড়বেন। প্রবলেমটা হচ্ছে আপনার একই সময় যেহেতু 2টা ম্যাচ, টি স্পোর্টসে তো আপনারা একটা ম্যাচ সরাসরি দেখতে পারবেন মানে টিভি স্ক্রিনে। আর সমস্যা নেই, টি স্পোর্টস অ্যাপ তো রয়েছে, একদিকে টিভি একদিকে অ্যাপ। সো এটাও একটা বড় সলিউশন। আর ঘুমটাকে আপাতত একটু বিসর্জন দেন ভাই, একটু কষ্ট হবে আমাদেরও। দেখেন চেহারাটার অবস্থা না ঘুমাতে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে, আসছি পরে। হ্যাঁ আচ্ছা, আমি একটা প্রশ্ন নেই, সেটা হচ্ছে আর জে রাসেল হাসান একটা খুবই একটা অদ্ভুত সমীকরণ আমাদের সামনে দাঁড় করে দিয়েছেন। তিনি বলতেছেন যে ধরেন পর্তুগাল ইউরোতে জিতলো, জার্মানি রানার আপ, আবার কোপাতে আর্জেন্টিনা কোপা জিতে গেল, ব্রাজিল রানার আপ, তাহলে ভ্যালেন্ট ডি অর মানে উনি বোঝাতে চাচ্ছেন ভ্যালেন্ট ডি অর কে জিতবে? রোনালদো, মেসি, টনি ক্রুজ না ভিনিসিয়াস জুনিয়র? আচ্ছা, ব্রাজিল রানার্স আপ, জার্মানি রানার আপ, আর্জেন্টিনা আর পর্তুগাল চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা এবং পর্তুগাল চ্যাম্পিয়ন। আমার মনে হয় তখন দেখবেন ভিনিসিয়াস জুনিয়র, যেহেতু ব্রাজিল ফাইনালে উঠলে ভিনিসিয়াস জুনিয়রের একটা অবদান থাকবে। কিন্তু টনি ক্রুজ কেন না? টনি ক্রুজের তো ইমোশনাল পুলটা আছে, জিনিসটা হয়ে যাচ্ছে। টনি ক্রুজের তো আবার ওই যে ইমোশনাল পুলের ব্যাপারটা আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, সেখানে টনি ক্রুজ, ভিনিসিয়াস দুজনেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। টনি ক্রুজের অবদান রয়েছে, ভিনিসিয়াস জুনিয়রের অবদান রয়েছে, কিন্তু আমার মনে হয় ওই জায়গায় ক্রুজের থেকে ভিনিসিয়াস জুনিয়র একটু এগিয়ে থাকে। ভিনিসিয়াসের ক্যারিয়ার এত বড় একটা সময় পড়ে আছে, ধরেন মানে আমি জানি না ব্যালন ডি অরে কিন্তু এই ধরনের ইমোশনাল ব্যাপারগুলো মাঝে মধ্যে হয়তো একটু কাজে লাগে। মানে টনি ক্রুজ তার ক্যারিয়ারের ক্লাব ক্যারিয়ার সর্বশেষ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ জিতে শেষ করলেন, ঠিক আছে মানলাম তিনি রানার আপ হলেন কোপা মানে ইউরোতে, তিনি তো ডিজার্ভ করেন। লাইক আমরা 2টা ম্যাচ দেখলাম, ডিজার্ভ করেন, কি পারফর্ম করেছেন এই বয়সে এসে, মানে তিনি একদম পিকে থেকে কিন্তু ক্যারিয়ারটা শেষ করছেন। ইউরোতেও তো তিনি ভালো পারফর্ম করছেন। হ্যাঁ, তাও মনে হয় দেখবেন ভিনিসিয়াস 3-4টা গোল দিয়ে দিবে ব্রাজিল ফাইনালে উঠলে। ফাইনাল পর্যন্ত ব্রাজিলও কিন্তু রানার আপ, এখানে হিসাবটা ব্রাজিলও রানার আপ, জার্মানিও রানার আপ। তার পর্তুগালের ব্যালন ডি অর জেতার মতো আমার মনে হয় রোনালদো, মেসি, ব্যালন ডি অরের ওই এরাটা মনে হয় আমরা আসলে এই পিছনে ফেলে আসছি। এটা এখন নতুনকে বরণ করে নেয়ার পালা। টনি ক্রুজ না ভিনিসিয়াস জুনিয়র, সেটা আপনারা একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ভিনিসিয়াস জুনিয়র। আমি টনি ক্রুজ। দেওয়া উচিত, তারপর ভালো মতো বোঝা যাবে। শফিক দেওয়ান তার প্রশ্ন, 2024 কোপা এবং ইউরোর মধ্যে সেরা ম্যাচ এখন পর্যন্ত কোনটা আপনাদের মতে? 2টা মিলিয়েই বলতে বলেছে। আমি বলবো ক্রোয়েশিয়া ভার্সেস আলবেনিয়া। ক্রোয়েশিয়া ভার্সেস আলবেনিয়া যদি হয়, আমার কাছে এখন পর্যন্ত জর্জিয়া টার্কি। ইট ওয়াজ মানে হাই ইন্টেন্সিটি এন্ড টু এন্ড ম্যাচ। মনে হচ্ছিল যে মানে কিছু একটা হয়ে গেলেও হয়ে যেতে পারে। মানে 2টা দলই আসলে খুবই প্রেসিং কাউন্টার প্রেসিং করে খেলছিল, মানে যে ধরনের ফুটবল আমার ভালো লাগে, লাইক হাইলি ডিরেক্ট, মানে পাসিং ফুটবল ইজ গুড, বাট মানে আপনার টুর্নামেন্টে বসলে তো আসলে ওই মানে মেন্টালিটি নিয়ে বসার জন্য যে আমি একটার পর একটা অ্যাটাক দেখবো, লাইক 2টা দলই খুবই ভালো প্লেয়ার রয়েছেন। আর্দা গুলার যেটা করলেন সেই ম্যাচে হাইলি ইমপ্রেসিভ। আমার কাছে আপনার মানে ক্রোয়েশিয়া আলবেনিয়া ম্যাচটা লেগেছে, দেখেন আলবেনিয়া প্রথমে গোল দিল, হ্যাঁ, এরপর ক্রোয়েশিয়া মানে হারের পথে, যে তারা হচ্ছিল ফার্স্ট ম্যাচটা তাদের ভালো ছিল না, এরপর ফার্স্ট ম্যাচ তো তারা হেরেছিলই, এরপর হচ্ছে পুরোপুরি বাদ পড়ে যাবে এমন একটা জায়গা থেকে তারা 2টা গোল দিল।
এরপর লাস্টে ইনজুরি টাইমে যে আলবেনিয়া একটা গোল আবার শোধ দিয়েছে এবং শোধ করলো। লাস্টে আবার- লুকা মডরিচের এক্সপ্রেশনটা যেই প্লেয়ার হচ্ছে ওন গোল করলেন হ্যাঁ। সেই কিন্তু হচ্ছে আবার লাস্টে ওই গোলটা করে আলবেনিয়াকে ম্যাচে ফেরানো, ম্যাচে ওটাও ফেরানো। আই থিঙ্ক মানে এবার উপরেই ইউরোতে থাকবে। আপনার এরকম প্রচুর ম্যাচ হচ্ছে মানে হ্যাঁ, ইটস হ্যাঁ। ভেরি টাফ ইনফ্যাক্ট মানে আপনি যদি আমাকে বলেন আমার স্পেন ইতালি ম্যাচটা দেখে আমার ভালো লেগেছে আপনি যদি মানে এত ডমিনেন্স মানে এবারের ইউরোতে আপনি অন্য ম্যাচগুলো দেখেন এত ডমিনেন্স কিন্তু অন্য কোনো টিমের কাছ থেকে আপনি দেখেন নাই না মানে অ্যাজ এ নিউট্রাল ফ্যান হিসেবে আপনি যদি দেখতে বসেন ওই ম্যাচটা আমার কাছে ওই ম্যাচটা ভালো লেগেছে কিন্তু সেরা ম্যাচ আমার কাছে ক্রোয়েশিয়া আলবেনিয়া আপনার জন্য সেরা ম্যাচ কোনটা সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার কাছে জর্জিয়া টার্কি, তার কাছে ক্রোয়েশিয়া আলবেনিয়া। এরপর একটা কাছাকাছি প্রশ্ন আছে যেটা দুইজন করেছেন, দুইটাই প্রশ্নই বলি। সেটা হচ্ছে এবি আবুল হাসনাত, তিনি বলছেন যে স্পেন কি সুদিনের আভাস দিচ্ছে এবং পেদ্রি গাভির পর কি ইয়ামাল গোল্ডেন বয় যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা পাবেন কিনা। আবার সত্যজিৎ সেন তিনিও জিজ্ঞেস করছেন যে আপনার কি মনে হয় লামিল ইয়ামাল ফিউচার গোট কিনা। ইটস টু আর্লি টু সে very early to say, very early to say. ভাই ওকে একটু পড়াশোনাও করতে দেন ফুটবলের পাশাপাশি পড়াশোনাটাও ঠিকঠাক ভাবে করুন যে প্লে স্টেশনে আমাদের গেম খেলবে, পড়াশোনা করবে, তারপর বাকি আস্তে ধীরে হ্যাঁ, ম্যাচ মানে ট্যাচ খেলে। ও তোমার তো শুরু করেছে না এবং একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন 2024 ইউরো সে খেলছে 2023 আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ সে খেলেছে স্পেনেরা মানে এক বছরের ব্যবধানে আন্ডার 17 এ স্পেনের থেকে একদম ডিরেক্ট ন্যাশনাল টিম অবভিয়াসলি তার পটেনশিয়াল রয়েছে ক্যালিবার রয়েছে সেই In fact, potential আছে এবার বলেই- ইউরোতে তিনি দেখাচ্ছেন দুটো ম্যাচে কিন্তু ইয়ামাল দারুণ খেলেছেন ডেফিনেটলি। বাট ওই জায়গায় আমার মনে হয় আরেকটু সময় দেওয়া তবে উচিত, কারণ গোল্ডেন আমরা অ্যাওয়ার্ডটা এরকম- পেতে পারেন হ্যাঁ, আমার মনে হয়। গোল্ডেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ডটা তিনি ডিজার্ভ গোল্ডেন বয় করতে অ্যাওয়ার্ডটা পারেন। পেয়ে যেতে পারেন। আর স্পেনের পয়েন্টে আসলে এটাও বেশ ইন্টারেস্টিং ব্যাপার যে লুইস দে লা ফিওন্তের মানে অধীনে এই দলটা নেশনস লিগ জিতে গেছে। আমরা তখন আসলে বুঝতে পারছিলাম না যে এই স্পেন দলটার মানে ফিউচারটা কিরকম হবে, সেটা কিন্তু মোটামুটি এই টুর্নামেন্টে দেখে বোঝা যাচ্ছে। এই স্পেনের সাথে কিন্তু ওই যে দীর্ঘ এক যুগের যে স্পেন দেখে আমরা অভ্যস্ত, এই একের পর এক পাস দিতে দিতে ম্যাচের বাইরে চলে যাওয়া, বাট সেটারও একটা ডমিনেশন ছিল, সেটা থেকে একটা পরিবর্তন ডেফিনেটলি চলে দেখেন আসছে। এই স্পেন টিমের হচ্ছে গিয়ে মানে ম্যাক্সিমাম ইয়াং ফুটবলার হ্যাঁ দানি কারবাহাল কুকুরিয়ার মতো হচ্ছে ফুটবলাররা রয়েছেন ফাইন কিন্তু ম্যাক্সিমাম তো ইয়াং ফুটবলার। আপনি একটা জিনিস খেয়াল করেন ওই 8 থেকে 12 ওই টাইমটাই তো স্পেনের এখন পর্যন্ত ফুটবলের গোল্ডেন টাইম, ইউরো জেতা, ওয়ার্ল্ড কাপ জেতা। সেই সময় কি জাভি ইনিয়েস্তাদের বয়স আরেকটু বেশি ছিল না এদের আরেকটু বেশি থেকে? ছিল, আরেকটু এক্সপিরিয়েন্স ছিলেন তারা। Experience ছিল। এখন সেই পথেই কিন্তু এই যে পেদ্রি গাভি এবং হ্যাঁ। ফাবিয়ান রুইদরা যাচ্ছে। সুতরাং দেখা যাক। আমার মনে হয় স্পেনের এই টিমটা তবে এই জায়গায় চ্যালেঞ্জটাও হবে কি ইতালি একভাবে ফুটবল খেলেছে মানে ইতালিকে একদম দাঁড়াতেই দেয়নি। ইনফ্যাক্ট ইতালির কাছ থেকে কিন্তু আমরা খুব বেশি ফাস্ট ফরওয়ার্ডিং ফুটবল এক্সপেক্টেড না, মানে ইতালির খেলার ধরনেই ওইটা মানে রোয়ে শোয়ে নিজেদের ডিফেন্সিভ শেপ ঠিক রেখে তারপর হচ্ছে গিয়ে তার উপরে আমি একটু দেখতে চাই স্পেন যখন আপনার একটা ফাস্ট টিমের এগেনস্টে পড়বে তখন আসলে কি হয়। আলবেনিয়া ইজ প্রিটি ফাস্ট, রাইট, তাদের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে সেরিয়াতে খেলেন। সো এই তখন ম্যাচটা একটু দেখতে খুবই ইন্টারেস্টিং হবে, দেখা যাক কি হয়। রিঙ্কু কুমার তার প্রশ্ন জাতীয় দলের হয়ে মেসি রোনাল্ডো মুখোমুখি হতে কবে দেখবো? ভাই তাহলে আপনি দোয়া করতে থাকেন যেন স্পেন জিতে এবং অন্যদিকে যেন আর্জেন্টিনা জিতে। সরি আমি স্পেন বলছি কেন, পর্তুগাল যেতে এবং হচ্ছে গিয়ে আর্জেন্টিনা যেতে, মানে finalissima। ফিনালিসিমাটা দেখার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, মানে কেউই তো আসলে মানে আন্তর্জাতিক টুর্নামেন্ট বলেন বা ক্লাব ফুটবল বলেন এখনই খুব একটা মানে আভাস দেখাচ্ছেন না, ছাড়বেন। সো এরকম একটা অপরচুনিটি আসলে মানে দেখেন, আরেকটা পপকর্ন রেডি রেখে বসে যান, হয়তো মেসি এরকম ম্যাচ কিন্তু দেখা তার যেতেই কাজটা পারে। করেছিল 2022 বিশ্বকাপে যে আসো রোনাল্ডো তুমি আসো একসাথে ফাইনালে দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ। তো রোনাল্ডো তো সেই পর্যন্ত যেতে পারে নাই, সেই ইনভাইটেশনটা রাখতে পারেন রাখতে পারে নাই, আরেকটা হ্যাঁ। সুযোগ আছে। এখন এটাই আসলে শেষ সুযোগ কিন্তু আপনি যদি হিসাব করেন, কারণ এখন 2026 আপনি it's যদি too চ্যারিটি late। আপনি যদি একটা চ্যারিটি ম্যাচকে দুইজনকে একসাথে খেলান বা অপোজিট, না, সেটা ওই তো- হিসাব কিন্তু ওই হিসাবটা আসলে হবে জমবে না। ওই যেমন হিসাবটা আপনার ওই জমবে যে না। ক্লাবেই তো হচ্ছে গিয়ে একটা ওয়ান লাস্ট ড্যান্স হ্যাঁ, বলে হ্যাঁ, হ্যাঁ। হওয়ার কথা ছিল, যে ম্যাচটা শেষ পর্যন্ত আসলে তারা খেলে নাই। ন্যাশনাল টিমের হলে সেই ম্যাচটা দ্যাটস এক্সক্লুসিভ। দ্যাটস এক্সক্লুসিভ এবং হতেই পারে, আই থিঙ্ক এবার সেই সম্ভাবনা আছে। দেখা যাক এইবারের লা ফিনালিজমা কি হয়। একটু ফুটবলের ভেতরে থেকেও ফুটবলের বাইরে একটা প্রশ্ন আছে যেটা নিয়ে যে আমরা একটু আগে কথা বলছিলাম যে মোহাম্মদ মাসুদ পারভেজ তিনি বলছেন ভাই আপনাদের ঈদ কি বাসায় গেছে, আপনারা কি ঈদে বাসায় গেছেন নাকি ঢাকায় ছিলেন বা কোথায় ছিলেন?
তার আচ্ছা। জেনেটিক মানে ঈদে হচ্ছে কি আমরা বাসায় গিয়েছি শুধু হচ্ছে ওই কোরবানির আনুষ্ঠানিকতা হ্যাঁ, এবং হ্যাঁ। হচ্ছে ধরেন একটু আর কি বিছানায় পিঠটা লাগানোর জন্য পরবর্তী দিনের প্রিপারেশনের জন্য যে প্রিপারেশন, এবং আসলে বাসায়ও আমরা যতক্ষণ থেকেছি ধরেন হচ্ছে গিয়ে গরু কোরবানি হচ্ছে হাতের মধ্যে মোবাইল দিয়ে আসলে আমরা আপডেটও দেখতে Update হচ্ছিল, দেখতে কারণ হচ্ছে। ওই দিন রাতে ম্যাচ ছিল, সবকিছুরই তো একটা ব্যাপার স্যাপার আছে। সুতরাং এই ঈদটা ধরেন আমরা স্যাক্রিফাইস করেছি মানে একটা প্রফেশনাল জায়গা এটা থেকে, এবং professional এটা জায়গা নিজেরা এবং উইলিংলি করেছি, মানে প্রফেশনাল জায়গা এবং এনজয়মেন্টের জায়গা থেকে Exactly, যে এই willingly. টুর্নামেন্টগুলো আসলে যখন আসে ওটা ইটসেলফ একটা ফেস্টিভ্যাল, তার মধ্যে ঈদ পড়েছে তো একটু কষ্ট বা একটু এনার্জি বেশি খরচ হলেও এটার জন্য আসলে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ওই এনজয়মেন্ট থেকেই আসলে আমরা এনজয় করে গেছি মানে আসলে। ছোটবেলায় একটা বাবা মারা হচ্ছে একটা কথা বলতো না, যে কথা বলতেন না যে দেখা যেত খেলতে যাচ্ছি আমরা, সামনে পরীক্ষা, হ্যাঁ বলতেন না যে পরীক্ষা জীবনে কিন্তু আর আসবে না, আসবে না। খেলা অনেক খেলতে পারবা। সুতরাং আমাদের কাছে হচ্ছে গিয়ে যে ঈদ জীবনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ঈদ জীবনে অনেক আসবে, কিন্তু এই ইউরো 2024 কোপা আমেরিকা 2024 তার আসবে। ইউরো আসবে, কোপাও আসবে, ইউরো 2024 Exactly, আমি এভাবে বললাম, 24 সেটা কিন্তু আর আসবে না। সো ইট ম্যাটার্স আ লট। ঠিক আছে, আচ্ছা, সাইমন আহমেদ তার প্রশ্ন, লুকাকু 3টা গোল দিয়েছে, 3টায় অফসাইডে, আপনারা কিছু বলেন? হতভাগা। আচ্ছা, আপনি একটা খেয়াল করেন প্রথম ম্যাচটায় তিনি যে তার সেকেন্ড গোলটা, হ্যাঁ যেটা বাতিল হলো, বাতিল হলো। তার কি করার আছে? তার কিচ্ছু হাতে করার লাগছে নাই, আগে। মানে কিচ্ছু করার নাই। লয়েজ ওপেনদা মানে উনি যখন বল ডার্টিং রান নিয়ে একটা পাস দিলেন, মানে উনিও ভাববেন নাই যে আমার হ্যাঁ। পায়ে যে বল লাগছে, মানে হাতে যে বল হাতে। লেগে গেছে, ওইটা মানে ওটা নিয়ে কিন্তু আমরা ডিসকাসও করছিলাম যে এত স্ক্রুটিনাইজ করাটা কি আসলেই জরুরি কিনা। সেটা ঠিক আছে, বিল্ড আপ প্লেতে বলটা হাতে লেগে সেটা বক্সে এসছে, লুকাকু কনভার্ট করেছে, কিন্তু কনভার্সনটা কিন্তু দুর্দান্ত ছিল। তিনি যেভাবে টার্ন Turn করে করে হচ্ছে গোলটা একদম আপার শট নিয়ে হচ্ছে কনভার্ট করলেন, খুবই খুবই আর দেখেন কালকের ম্যাচেও লুকাকুর একটা গোল বাতিল হলো, আগের দিনেও একটা বাতিল হয়েছে, ওই দুইটা তার দোষেই আসলে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ভাই একটু বুঝতে হবে তো, লোকটার খাবারের রুচি ভালো, শরীর স্বাস্থ্যটাও যথেষ্ট ভালো, মাঝে মাঝে শরীরটাকে আটকে রাখা যায় না। লুকাকু কিন্তু সেলিব্রেশনটা কিন্তু কম করেন না, গোল করে কিন্তু তিনি কর্নার ফ্ল্যাগের দিকে সেই সেলিব্রেশন করছেন। কেভিন ডি ব্রয়না কিন্তু একটু পিছনে রিজার্ভ ছিলেন, তারা সেলিব্রেট করলেন, কিন্তু যখন রেফারি দেরি করছেন ডি ব্রুইনা বুঝে গেছেন যে ঘটনা ঘটে গেছে, এই গোলও হবে না। এই টুর্নামেন্টে হাইয়েস্ট গোল হচ্ছে ওন গোল, এরপরই হচ্ছে ভিএআর এর লুকাকুর বাতিল হওয়া 3টা গোল। সো আমি এটা দেখতে চাই কবে লুকাকুর প্রথম গোলটা আসল গোল হয়। ট্রু। এরপর হচ্ছে প্রশ্ন আছে রোনালদোকে নিয়ে অনেকেই কয়েকটা প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্নই একবারে বলি। সেটা হচ্ছে এস এম তৌহিদ হাসান বলছেন যে রোনালদোকে পাস দিচ্ছেন না তার সতীর্থরা, আপনারও কি তাই মনে হয়েছে কিনা? আবার চন্দন সিএইচ তিনি বলছেন যে রোনালদো যেখানে ব্রুনো ফার্নান্দেসকে পাস দিলেন সেখানে আপনি হলে কি করতেন? ভাই আমি যদি ওখানে হতাম, মানে অ্যাজ এ নাবিল খান যদি ওখানে থাকতো, তাহলে আমি নিজেই গোলটা দিতাম। আর যদি আমি ক্রিশ্চিয়ানো রোনালদো হতাম, তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো যেই কাজটা করেছে আমি সেই কাজটা করতাম। ক্রিশ্চিয়ানো রোনালদো আই থিঙ্ক 4-5 বছর আগে হলে কিন্তু তিনি গোলে অ্যাটেম্প নিতেন, যদিও কিন্তু মানে অ্যাঙ্গেল চিন্তা করলে কিন্তু আপনার টার্কির গোলকিপার বায়ানদের কিন্তু প্রায় ক্লোজ ডাউন করে ফেলেছিলেন। মানে তিনি কিন্তু ফার্নান্দেজ যে ওপেনে ছিলেন, রোনালদো কিন্তু ক্লোজ ডাউন, মানে তার হাতে তো অপশন নেই, হয়তো একজনকে ক্লোজ ডাউন করতে হবে বা পজিশনটা ধরে রাখতে হবে। বায়ানদের কিন্তু রোনালদোর মানে অ্যাঙ্গেলটা ক্লোজ ডাউন করে ফেলেছেন। আমার মনে হয় রোনালদো যদি আরও 4-5 বছর আগে হতো, তিনি সেই কনফিডেন্স থেকেও, তিনি তো একজন গোল স্কোরার, মানে হ্যাজ বিন স্কোরিং ট্রিমেন্ডাস গোল সিন্স ফর এভার। সো রোনালদো ওখানে হয়তো অ্যাটেম্প নিয়ে গোল করেও ফেলতে পারতেন, তবে এটা ডিফারেন্ট রোনালদো, তিনি টিমের জন্য খেলেন, টিম লিডার। সো ব্রুনো ফার্নান্দেসকে দেখেছেন, ব্রুনো ফার্নান্দেসকে স্কোয়ার পাস দিয়ে গোল করিয়েছেন। আমি ওই জায়গায় হলে আমার বলটা যে কোথায় যেত আমি জানি না। ব্রুনো ফার্নান্দেস নিজে গোল দেওয়ার ট্রাই করতেন না, আমি গোলটা ট্রাই করতাম না। আমি আমার মানে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমার গোল সংখ্যা খুবই কম, আমি ওটা বলবো না, কিন্তু আমি হয়তো ব্রুনো ফার্নান্দেসকে পাসটা দিয়ে দিতাম আর কি, যে ভাই তুমি গোল করো, আমার দরকার নেই। মানে ওই চাপটা নিতেন না যদি মিস হয়। আর রোনালদোকে পাস না দেওয়ার হিসাব মানে না, এটা আমি খুবই ভুল। দেখি কারণ নাই। প্রথম ম্যাচটা যদি আপনারা খেয়াল করে থাকেন, যে যেখানে বের্নার্দো সিলভা ওপেনে ছিলেন সেইখানে পর্যন্ত বের্নার্দো সিলভা তিনি অ্যাটেম্প্ট নেন নাই। লাস্ট ম্যাচের হিসাবটা আলাদা, সেখানে প্রত্যেকটা আউট বল কিন্তু রোনালদোর থ্রু দিয়েই যাচ্ছিল। রোনালদোকে যত ভালোভাবে জায়গায় পেয়ে চান্স দেওয়া যাচ্ছিল তিনি সেই চান্সগুলোও নিচ্ছিলেন। আমার মনে হয় না এটা খুব একটা কমপ্লেইন, যেটা আমরা দেখি রোনালদো মাঝে মধ্যেই ওই যে হ্যান্ড দিয়ে জেস্চার করেন যে তিনি পাস চাচ্ছেন, তখন ওটা তাদের মধ্যে তাদের কেমিস্ট্রিটা ওটাই বলে, এটা কোনো কমপ্লেইনের মধ্যে পড়ে না আসলে ভাবে। আমার হাতের শেষ প্রশ্ন,
এইচআর শাকিল তার প্রশ্ন, আর্জেন্টিনা আর স্পেন কি কোচ তৈরির কারখানা? এবারের কোপা আমেরিকা দেখে তো তাই মনে হচ্ছে। আর্জেন্টিনার 7জন কোচ, মানে এটা তো একটা মানে প্রুভেন ফ্যাক্ট যে স্প্যানিশ স্কুল অফ ফুটবল এবং আর্জেন্টাইন স্কুল অফ ফুটবল থেকে যেই ধরনের মানুষরা বের হন ফুটবল ফিলসফির দিক থেকে, তারা অ্যাকচুয়ালি দে বিকাম রিয়েলি গুড কোচেস। মানে ফিলসফির জায়গাটা খুবই বড়। স্পেন মানে এমনিতেই কিন্তু লিগে কিন্তু স্প্যানিশ ফুটবল কোচরাই কিন্তু ডমিনেট লাস্ট বছর তো করলেন, এই অনেক বছর ধরেই করে আসছেন। আর আর্জেন্টাইন কোচরা, আপনি বলেন আর্জেন্টাইন কোচদের সাথে ব্রাজিলিয়ান কোচদের পার্থক্যটা কই আসলে? আমার মনে হয় কি এই জায়গাটাই হচ্ছে কি আপনার আর্জেন্টাইন কোচদের হচ্ছে যে ট্যাকটিক্যালি মানে তারা হয়তো একটু ডিফারেন্টলি ভাবে। আপনি যদি দেখেন যে মার্সেলো বিয়ালসার কথাই আমরা ধরলাম, স্ক্যালোনির কথা আমরা ধরলাম, মানে ইয়াং জেনারেশন যেমন হচ্ছে, একই সাথে কিন্তু আপনার সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু এখনো দে আর ডুইং দ্য জব। এই জায়গাটাই হচ্ছে গিয়ে মানে একটা মানে অনেক সময় হয় না যে ওই রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আমরা বলি ফুটবল ডিএনএ, হ্যাঁ আর্জেন্টিনায় মনে হয় হচ্ছে কি সাবেক ফুটবলারদের বা যারা খেলেছেন তাদের ওই কোচিং ডিএনএটা হয়ে যায়, ওই কোচিং ডিএনএটা আছে। সেটা আসলে হিস্ট্রিও বলে, যখন হচ্ছে সেই সেজার লুইস মেনোত্তি বা এরও আগে যারা ছিলেন তাদের যেই ফিলসফিগুলো ছিল, ওই যে ট্যাঙ্গো মানে মাঠের মধ্যে ট্যাঙ্গো করা, ওই যে 1v1 বা ব্রাজিলিয়ানদের হচ্ছে সেই সাম্বাটাকে হচ্ছে, এটা অনেকেই বলে যে সাম্বাটার সাথে সম্পর্ক কি, এটা সম্পর্ক আছে। সেই ওই ফ্রিডমটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যেভাবে ওই ফ্রিডমটা আনা যায় মাঠে প্লেয়ারদের, সেটাকে ম্যাটেরিয়ালাইজ করে, সেটা এখন আসলে ইউরোপিয়ান ধাঁচে অনেকটাই বদলেছে। তবে আর্জেন্টাইন ওই স্কুল অফ ফিলসফিটা কিন্তু এখনও আছে, যেটা স্প্যানিশদেরও আছে, ব্রাজিলিয়ানদের কিছু চেঞ্জ হয়েছে। তবে এটাই কারণ যে তাদের মানে ফুটবলিং ফিলসফি বা তাদের ধরন, ফুটবলটা বোঝার ধরনটা অনেকটা ডিফারেন্ট অন্য যে কারো থেকে, এই জন্যই তাদের থেকে কোচরা বের হয়ে আসে। কি আরেকটা জিনিস আপনি যদি রিসেন্ট টাইমসের ফুটবলারদের দিকেও দেখেন, আর্জেন্টাইন ফুটবলাররা ফুটবল খেলা শেষ হওয়ার পর তাদের অনেককেই কিন্তু আমরা এখন কোচিং লাইনে দেখতে পারি। হ্যাঁ, এই আমাদের জেনারেশনের কথাই যদি আপনি ধরেন, সেটা কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে কম, অনেক কম। ব্রাজিলের একটা ব্যাপার আছে, এটা একটা বইয়ে পড়েছিলাম যে 30-এর মধ্যেই ব্রাজিলের প্লেয়ারদের পিক শেষ। মানে 30 এর পরে যারা পার হয়েছেন, ধরেন নেইমারও কিন্তু এই জায়গায় এসে তার ইনজুরি প্রবণতা সবকিছু মিলে কিন্তু স্ট্রাগল করছেন। কাকাও 32-33-এর পর যে তার পিকটা পড়েছে, রোনালদো নাজারিওর ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে কিছুটা। তবে আগের দিনের রোমারিও বা আগের দিনের হচ্ছে ওই সময় যারা ছিলেন আদ্রিয়ানো, তারাও কিন্তু ওই যে 30-এর কাছাকাছি এসেই তাদের পিক সময়টা কিন্তু পড়ে যাওয়া শুরু হয়েছিল। রোনালদিনিও কিছুটা তার জীবনে কিছুটা এনজয় করার জন্যই হয়তো ফুটবলের দিক থেকে কিছুটা সরে আসছেন। কিন্তু আর্জেন্টিনায় এই ডিসিপ্লিনটা আবার একটু মেনটেন করা হয়, তারা ফুটবলটাকেই তাদের ব্রেড অ্যান্ড বাটার ধরে তারা এগিয়ে যান। আমরা যাদের খেলা দেখেছি আর্জেন্টিনার লাস্ট জেনারেশনে, পাবলো আইমার, মাশেরানো, তারা কিন্তু কোচিংয়ে আছেন, কোচিং করাচ্ছেন, ডেমিকালিস কোচিং করাচ্ছেন, তারপর অনেকেই আছেন, আসলে নাম নিলে অনেকের নামই নিতে হবে, আর মানে নাম নিয়ে শেষ করা যাবে। ক্রেসপো কোচিংয়ে আছেন, কিন্তু তিনি হচ্ছে ফাইনালেও তো খেললেন সম্ভবত। সো সব কিছু মিলে আর্জেন্টাইন এবং স্প্যানিশ লাইন নিয়ে আর তো বলাই হলো না, স্প্যানিশ লাইনেও এই ধরনের কোচরা রয়েছে। সো সবচেয়ে রিচ বলা যেতে পারে আর কি কোচদের মধ্যে। ডেফিনেটলি। লাস্ট প্রশ্ন, সেটা আপনার জন্যই। সিদ্রাতুল কবির জিজ্ঞেস করছেন যে দিয়াবাতের কোনো আপডেট আছে নাকি? দিয়াবাতের আপডেট মানে আপনি জানতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে খেলার কোনো আপডেট আছে কিনা? এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রসেস শুরু করার কথা তারা আমাদেরকে বলেছে, বাকি আপডেট এখন পর্যন্ত আর তেমনটা নেই। তবে ফুটবল ফেডারেশনের একজন কর্মকর্তার সাথে গেল পরশুদিন কথা ছিল, তো আমি ওনাকে বললাম যে এমন টাইমে দিয়াবাতে আইনেন না, ধরেন এখন প্রসেস আপনারা খুব স্লোলি এগোচ্ছেন, দেখা যাবে দিয়াবাতের 2 বছর লেগে গেল ন্যাচারালাইজেশন প্রসেসটা শেষ হতে, তো তখন লাভ কি আলটিমেটলি? মানে 2 বছর বা 3 বছর পর যে জিনিসটা আমরা এলিটা কিংসলের ক্ষেত্রে দেখেছি, যে তার প্রসেস শেষ করতে 2.5-3 বছর লেগে গেছে, যখন তিনি ন্যাশনাল টিমের হয়ে খেললেন সিশেলসের সাথে, দুটা মানে ওই ফ্রেন্ডলি সিরিজটা খেলার পরেই তাকে আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে বয়সও তো আলটিমেটলি একটা ফ্যাক্ট, মানে ওনারা কিন্তু একদম ইয়াং না, এখন যথেষ্ট বয়স হয়েছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব যদি দিয়াবাতেকেই 1 বছরের মধ্যে আপনি পিক করে ফেলতে পারেন, তাহলে দিয়াবাতের কাছ থেকে আপনি ধরেন পাবেন। আর না হলে জিনিসটা কি হবে, ওই এলিটা কিংসের মতোই হয়ে যাবে, এলিটা কিংসের মতো হয়ে যাবে, খেলিয়ে তারপর বসে থাকতে হবে। সো এটাই হচ্ছে যে মেইন আপডেট। লেটস সি কি হয়। এবং আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.